নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ভারতের নির্বাচনে বিদেশি হাত রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই একটি মন্তব্যে তোলপাড় জাতীয় রাজনীতি। তবে কি ভারতে জনমত গঠনে বিদেশি অর্থের ইন্ধন রয়েছে? প্রশ্ন উঠছে তা নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 লাইনের এক মন্তব্যে তোলপাড় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতি। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রকও। ভারতের নির্বাচনে বিদেশি হাত রয়েছে এমন একটি মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে ভোটদানের হার বৃদ্ধি করতে কেন আমরা $21 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 182 কোটি টাকা খরচ করব আমার মনে হয় অন্য কাউকে জেতানোর জন্য চেষ্টা করা হয়েছিল। বিষয়টি ভারত সরকারকে জানাবো। বিষয়টি একটি বড়সড় চক্রান্ত হতে পারে বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের পরে তুমুল শোরগোল পড়ে গেছে ভারতীয় রাজনীতিতে। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্যের পর বিরোধী কংগ্রেসকে বিদেশি ইন্ধনের জন্য দায়ী করে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে শাসক দল বিজেপি। এখানেই শেষ নয়। ট্রাম্পের এই মন্তব্যের পর সাংবাদিক সম্মেলন করে গভীর উদ্বেগও প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রক। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে রীতিমতো চিন্তার কারণ রয়েছে। শুধু তাই নয়, এটি গভীর উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফলে ভারতের রাজনীতিতে এই নিয়ে শুরু হয়েছে তোলপাড়। দাবি পাল্টা দাবি, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতির অঙ্গন। উল্লেখ্য, ভারতের ভোটারদের বুথমুখী করতে $21 মিলিয়ন অনুদান বরাদ্দ করেছিল আমেরিকার পূর্বতন বাইডেন প্রশাসন। দ্বিতীয়বার ক্ষমতায় এসে সম্প্রতি সেই অনুদান বাতিল করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কেন এই অনুদান বাতিল করেছেন? গত বুধবার তার কারণ ব্যাখ্যা করতে গিয়েই এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অনুদান বন্ধের বিষয়টি এবং তা নিয়ে ট্রাম্পের মন্তব্য আমাদের দৃষ্টিগোচরে এসেছে। এই ধরনের মতামত সত্যিই গভীর উদ্বেগের। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ নিয়ে বড়সড় আশঙ্কায় জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্য। ট্রাম্পের ওই মন্তব্যের পর সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংশ্লিষ্ট আধিকারিকরা এই বিষয়ে তদন্ত করে দেখেছেন বলেও জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তবে এ বিষয়ে এখনই আর কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতির উপর কড়া নজরদারি রয়েছে সরকারের, এ কথাও জানান ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। অপরদিকে আমেরিকার অনুদান বন্ধ নিয়ে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দাবি করা হয়েছে $21 মিলিয়ন অনুদান ভারত নয় বরং বাংলাদেশের ভোটে দেওয়া হয়েছে। খবরে প্রকাশ, 2008 সালের পর থেকে ভারতের নির্বাচন সংক্রান্ত কোনো প্রজেক্টেই বরাদ্দ হয়নি মার্কিন অনুদান। $21 মিলিয়ন অনুদান বরাদ্দ করা হয়েছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশে ওই প্রকল্পের নাম ছিল আমার ভোট আমার। উল্লেখ্য, ইউনাইটেড স্টেটস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এই নামটি আন্তর্জাতিক মহলে পরিচিত নাম। এই সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশে ত্রাণ বা অনুদান পাঠায় মার্কিন প্রশাসন। খবরে প্রকাশ, মার্কিন প্রশাসন 2022 সালে $21 মিলিয়ন বরাদ্দ করেছিল বাংলাদেশের জন্য। 2024 সালে ওই বরাদ্দের মধ্যে $13 মিলিয়ন পাঠানো হয়েছিল ছাত্রদের সজাগ করার কর্মসূচিতে। লক্ষণীয় বিষয় এবং ঘটনা হলো, এর মাস 7 পরেই ছাত্র বিক্ষোভের জেরে দেশ ছাড়তে হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ফলে বাংলাদেশে অস্থির পরিস্থিতির পেছনে পূর্বতন জো বাইডেন প্রশাসনের যে প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন ছিল তা কিন্তু এবার হয়ে উঠেছে স্পষ্ট। তবে $21 মিলিয়ন আসলে এসেছে কোথায়, ভারতে না বাংলাদেশে, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি প্রকাশ্যে আসা অত্যন্ত জরুরি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের ভোট এবং জনগণের মতামতকে প্রভাবিত করতে বিদেশি হস্তক্ষেপ অত্যন্ত উদ্বেগের। কোনোভাবেই এটা বরদাস্ত করা যায় না বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খাবার থেকে ধর্মীয় স্বীকৃতি, প্রায় সব ক্ষেত্রেই বৈচিত্র্যের ছোঁয়া রয়েছে সিপিএমের। রয়েছে ব্যতিক্রমী মানসিকতা। এবার কি তবে পরিবর্তন হচ্ছে সেই মানসিকতার? লাল সেলামের পরিবর্তে হাত জোর করে কি সেই বার্তাই দিলেন সিপিআইএম পলিট ব্যুরোর বর্ষিয়ান সদস্য মানিক সরকার? তা নিয়েই তৈরি হয়েছে জোর বিতর্ক। ডানকুনিতে আয়োজিত হলো সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। সম্মেলন স্থলের নামকরণ করা হয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে, আর মঞ্চের নামকরণ হয়েছে প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে। সম্মেলন স্থলের বাইরে বসানো হয়েছে সীতারাম এবং বুদ্ধদেবের ফাইবার গ্লাসের আবক্ষ মূর্তি।
সিপিএম এর রেওয়াজ হলো কেউ প্রয়াত হলে বা কাউকে শ্রদ্ধা জানাতে গেলে কাঁধের উপরে মুষ্টিবদ্ধ হাত তোলা, দলীয় পরিভাষায় যা হলো লাল সালাম। সারা পৃথিবীতেই কমিউনিস্টরা এভাবেই জ্ঞাপন করেন শ্রদ্ধা। কিন্তু সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে ভিন্ন দৃষ্টান্ত তৈরি করলেন দলের পলিট ব্যুরোর বর্ষিয়ান সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিমান বসু থেকে প্রকাশ কারাত, মোহাম্মদ সেলিম থেকে সূর্যকান্ত মিশ্রেরা যখন শহীদ বেদিতে মাল্যদান করে লাল সালাম জানালেন, তখন জোরহাত করে প্রণাম করলেন মানিক সরকার, যা নজর এড়ায়নি অনেকেরই। বিষয়টি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রশ্ন তুলছেন দলীয় কমরেডরাও। তবে আনুষ্ঠানিকভাবে এর ব্যাখ্যা মেলেনি এখনো। তবে অনেকেই বলছেন অনেক দিন ধরে এভাবেই শ্রদ্ধা জানান মানিক সরকার। যে সূত্রে সিপিএম এর মধ্যে আলোচনায় ফিরেছে প্রয়াত সুভাষ চক্রবর্তীর নামও। সুভাষও তেমনি করতেন, বলতেন আমি আগে ভারতীয়, তারপর কমিউনিস্ট। বামফ্রন্ট চেয়ারম্যান তথা প্রবীণ সিপিএম নেতা বিমান বসু মোবাইল ফোন ব্যবহার করেন না। কথা বলতে হলে আলিমুদ্দিনের ল্যান্ডলাইন বা অন্য নেতাদের মোবাইল ফোন ভরসা। দূরে কোথাও গেলে বা গাড়ির চালকের মোবাইল, সেই বিমানের হাতে দেখা গেল জোড়া মোবাইল ফোন। সিপিএম নেত্রী বৃন্দা কারাত মাল্যদান করতে যাওয়ার আগে পাশে দাঁড়ানো বিমানের হাতে নিজের দুটি মোবাইল ধরিয়ে দিয়েছিলেন। বিমানও শহীদের মতোই দুটি ফোন নিয়ে নেন। মাল্যদান করে মঞ্চ থেকে নেমে এসে ফোন জোড়া নিয়ে নেন বৃন্দা। ভারতে কম্পিউটারের আদি অন্ত বিরোধিতা করা সিপিএম পার্টি নেতৃত্ব এমনকি মানিক সরকারও এখন ব্যবহার করেন মুঠোফোন। পশ্চিমবঙ্গে বামের ভোট রামে চলে যাওয়ার পরে সেই ভোট আর ফিরছে না। এরই মধ্যে সিপিএম ঠিক করেছে ধর্মপ্রাণ মানুষের কাছে গিয়ে তারা ধর্ম এবং সাম্প্রদায়িকতার ফারাক বোঝাবে। রাজ্য সম্মেলনে দেখা গেল ধর্মীয় ঐতিহ্যকে কার্যত আলিঙ্গনই করল সিপিএম। সম্মেলন কক্ষের বাইরে হুগলি জেলার ঐতিহ্যের প্রদর্শনীতে শ্রীরামকৃষ্ণের ছবি দিয়ে কামারপুকুরের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি রয়েছে তারকেশ্বর মন্দিরের ছবিও। বাদ পড়েনি হুগলির দুই ধর্মস্থান ব্যান্ডেল চার্চ এবং ফুরফুরা শরীফও। 2011 সালের ভোটের আগে বর্তমান শাসক দলের কর্মীরা স্লোগান দিতেন, ঠান্ডা ঠান্ডা কুল কুল, জিতবে এবার তৃণমূল। সিপিএম তেমন কোনো স্লোগান দেয়নি। তবে সম্মেলন কক্ষকে ঠান্ডা রাখতে বসানো হয়েছে গোটা 7 কুলার। ফুরফুরে ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়ছে সম্মেলন কক্ষে। খাবার থেকে ধর্মীয় স্বীকৃতি, নীতি থেকে আদর্শ, প্রায় সব ক্ষেত্রেই বৈচিত্র্যের ছোঁয়া রয়েছে সিপিএম এর। রয়েছে ব্যতিক্রম থাকার রীতি। আধুনিকতার ছোঁয়ায় বিবর্তন হচ্ছে পার্টির, পরিবর্তন হচ্ছে মনন মানসিকতায়। ভোটের রাজনীতিতে খাতা না খুলতে পারলে কাঠামো টিকিয়ে রাখা যে মুশকিল হবে, তা বোধ হয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন সিপিআইএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের চতুর্থ কাউন্সিলের সভা রবিবার স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড অ্যাসোসিয়েশন আয়োজিত সাধারণ সভা প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এদিনের সভায় সাংগঠনিক আলোচনা সহ সর্বভারতীয় স্তরের বিভিন্ন দাবি সনদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের সভায় গ্রামীণ ব্যাংক ছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মচারীরাও অংশগ্রহণ করেছিলেন। এছাড়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা সহ আগামী দিনে তাদের দাবিগুলো সম্পর্কে সাধারণ সদস্যদের ওয়াকিবহাল করার উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হয় বলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। এখানে অন্যান্য ব্যাংকের যেমন স্টেট ব্যাংক বা পিএনবি লিডাররা এখানে এসেছেন, ওনারাও ওনাদের বক্তব্য পেশ করবেন। আমরা এই বার্তাটাই দিতে চাই যে আমাদের সাধারণ মেম্বাররা যাতে এখান থেকে সমস্ত কিছু আমাদের আগামী দিনের দাবি দেওয়া কী পর্যায়ে আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের কাছে কতটা এখন নমনীয়, সুপ্রিম কোর্টে কিছু কেস আছে, সেই কেসগুলি কী স্ট্যাটাস, এগুলি আমাদের সমস্ত আলোচনার মাধ্যমে আজকে আমাদের কনফারেন্সের সমাপ্তি হবে এবং নতুন কমিটি আগামী 2 বছরের জন্য আবার গঠন করা হবে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে চলেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। ঢাকায় বুধবার হবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা। তবে এর আগেই পদ নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার রাজধানী ঢাকায় নতুন দলের নাম ঘোষণার প্রস্তুতি নিয়েছে উভয় সংগঠন। কিন্তু তার আগে নতুন দলের পদ নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন।
এই পরিস্থিতিতে শীর্ষ পদের সংখ্যা 4 থেকে বাড়িয়ে 6 করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সংগঠকেরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে সৃষ্টি করা হচ্ছে নতুন 2টি পদ। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামে 2টি পদ রাখার হয়েছে সিদ্ধান্ত। তবে নতুন 2টি পদে কারা আসবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি খবরে। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা তথা কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ইসলাম পেতে চলেছেন বলে জানানো হয়েছিল আগে। নতুন দলে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকার থেকে ইস্তফা দেবেন নাহিদ। এছাড়া নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আখতার হোসেনকে বেছে নেওয়া হয়েছে। মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য মনোনীত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনার জমানায় নিষিদ্ধ কট্টরপন্থী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা ভারতে জামাত নামে পরিচিত, তার ছাত্র শাখা ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা আলী আহসান জুনায়েদকে নতুন দলের 4 শীর্ষ পদের একটিতে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়েছিল আগেই, কিন্তু তা পূরণ না হওয়ায় চলছিল টানাপোড়েন। এবার সেই দাবি পূরণ হতে পারে বলে মনে করছেন অনেকে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে বিএনপির তরফে দাবি করা হয়েছিল কয়েক মাস আগেই। অবশেষে তার ঘোষণা হতে চলেছে আগামী বুধবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2018 সাল থেকে বিজেপি ও আইপিএফটি জোট সরকার রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বেলবাড়ি আরডি ব্লকের অন্তর্গত এনইসি কলোনি দরিদ্র সীমার নিচে বসবাসকারী 16টি পরিবার। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা ও পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে এলাকাবাসী। বেলবাড়ির আরডি ব্লকের এনইসি কলোনির সব কয়টি পরিবারে অন্তোদ্যয় বিপিএল এড হক রেশন কার্ডভুক্ত। 2018 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে কোনো জনপ্রতিনিধিদের ওই এলাকায় দেখা যায়নি। তাই স্থানীয় জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা, পানীয় জল ও রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। 2018 যখন সরকার চেঞ্জ হচ্ছে সেই সময়টা এই সময় আমরা কোনোভাবে সুযোগ সুবিধা পাইতেছে না। একটা ওই 2018 থেকে যখন বিজেপি সরকার বা আইপিএফটি জোটে আইতেছে ওখানে আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। একটা এরই পড়তেছে না। তা ঢালানের ঘর পাইতে চাই বা জলের সুবিধা পাইতে চাই, এই ধরনের আর কি। আমরা এনে তো সব গরিব, এই গরিবের উপলক্ষে তাদের কাছে আমি আবেদন চাই। আর আধা সামরিক বাহিনীর পোশাক পরিধান করে গৃহস্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ অর্থসহ স্বর্ণ ও রূপার অলংকার সহ মোবাইল ছিনিয়ে নিল ডাকাত দল। ঘটনা ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন দেবের বাড়িতে। ডাকাতির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনায় তদন্তে পুলিশ। শনিবার গভীর রাত আনুমানিক প্রায় 3টা নাগাদ গোবিন্দপুর এলাকার সাধন দেবের বাড়ির বসতঘরের দরজা ভেঙে আধা সামরিক বাহিনীর ছদ্মবেশে 7-8 জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাত দলের প্রত্যেকেই মুখে কালো কাপড় ও হাতে ধারালো অস্ত্র এবং বন্দুক উঁচিয়ে নগদ 70,000 টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন গৃহকর্তা সাধন দেবের ছেলে সাগর দেব। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ সহ ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক ও অতিরিক্ত পুলিশ সুপার এবং বাগবাসা বিধানসভার বিধায়ক। রাতের আঁধারে বন্দুক ঠেকিয়ে ডাকাতির ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি পুলিশি নিরাপত্তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। গোবিন্দপুরে সংঘটিত ডাকাতির ঘটনা সম্পর্কে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছে পুলিশ। পাওয়ার সাথে সাথে আমাদের থানা টিম এসেছে, তো এসডিপিও সাহেব তো আছেন, আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন। তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে, এসে বই দেখিয়ে বাড়ির কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
আর এখনো কারো নাম টাম পাওয়া যায়নি, বাকিটা তদন্ত চলছে। স্যার, যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল, সেটা কতটুকু জানতে পারছেন? ওদের সাথে কথা বলে সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে, এটা তদন্ত করলে বোঝা যাবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।